আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের রাজনীতি এখন একটি শ্বাসরুদ্ধকর উত্তেজনার মাঝ দিয়ে যাচ্ছে। একদিকে আছেন গুরুতর অসুস্থ আইসিইউতে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, অন্যদিকে শুধু লন্ডনে বসে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই সপ্তাহে এই নাটকে এমন কিছু মোচড় এসেছে যা হলিউডের থ্রিলার কেউ হার মানায়। এক পাশে সরকার রাতের আধারে বিএনপির চেয়ারপারসনকে ঘোষণা করছে ভিভিআইপি এবং মোতায়েন করছে দেশের সবচেয়ে পেশাদার নিরাপত্তা বাহিনী এসএসএফ। আর অন্য পাশে মায়ের জীবন সংকট মুহূর্তেও ছেলে তারেক রহমান বলছেন, দেশে ফেরা আমার একক সিদ্ধান্তের উপর নির্ভরশীল নয়। দেশের নানা মহল থেকে প্রশ্ন উঠেছে এই একক নিয়ন্ত্রণ কার হাতে, কিন্তু সরকার ও তার মিত্র বিএনপির পক্ষ থেকে এই রহস্যের পর্দা উন্মোচন করা হয়নি। সরকার বরং বারবার বলছে, আসেন, কোনো বাধা নেই, ট্রাভেল পাস একদিনে তৈরি। তাহলে বাধাটা কোথায়? তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সামাজিক মাধ্যমে যেভাবে আলোচনার ঝড় বইছে, তার প্রেক্ষিতে বিএনপির পক্ষে সবশেষ যে বার্তা দেওয়া হয়েছে সেটি ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। অসুস্থ খালেদা জিয়াকে যদি বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হয়, তাহলে তারেক রহমানের ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। এমনকি তারেক রহমানের ফেরা নিশ্চিত নয় বলে সরকারের কাছে তার নিরাপত্তার জন্য ব্যবস্থা নিতে আবেদনও করা হয়নি। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, বিষয়টি কি এমন, তারেক রহমান না ফিরে বরং মা খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া যায় কিনা সে চেষ্টা চলছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। সবশেষ খবর হলো, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ার হাসপাতালে গিয়েছেন বাংলাদেশের ৩ বাহিনীর প্রধান। ২রা ডিসেম্বর রাতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এভার কেয়ার হাসপাতালে যান। দর্শক, আপনাদের হয়তো মনে আছে, গত জানুয়ারিতে খালেদা জিয়া লন্ডনের চিকিৎসা করতে যাওয়ার আগে তার বাসায় গিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দর্শক, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিস সহ নানা জটিলতায় ভুগছেন। গত 23শে নভেম্বর থেকে তিনি হাসপাতালে। সোমবার গভীর রাত থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে। রবিবার থেকে ভেন্টিলেশনে আছেন খালেদা জিয়া। এই অবস্থায় লন্ডন থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল আসার কথা। এরই মধ্যে এসেছে চীনা বিশেষজ্ঞ চিকিৎসক দল। সাবেক এই প্রধানমন্ত্রীর জন্য সরকারি নিরাপত্তার ব্যবস্থা প্রথম দিন থেকেই করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে খালেদা আগে থেকেই সরকারি নিরাপত্তা পান। এছাড়া চেয়ারপারসন সিকিউরিটি নামে বিএনপির একটি নিরাপত্তা উইং আছে, সেটির সদস্যরাও বেসরকারি নিরাপত্তা এজেন্সির লোক। তারপরও সোমবার রাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রাক্তন প্রধানমন্ত্রীকে ভিভিআইপি বা বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে ঘোষণার পাশাপাশি তাকে এসএসএফ এর নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এসএসএফ বা স্পেশাল সিকিউরিটি ফোর্স বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দিয়ে থাকে। বর্তমানে তারা প্রধান উপদেষ্টার নিরাপত্তায় নিয়োজিত। সোমবার রাত থেকে এভার কেয়ার হাসপাতালে এসএসএফ এর কমান্ডাররা খালেদা জিয়া নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি এখন প্রধান উপদেষ্টার সমান নিরাপত্তা পাবেন। বাংলাদেশ এসএসএফ কি সবচেয়ে পেশাদার নিরাপত্তা বাহিনী বলে গণ্য করা হয়। উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, নিরাপত্তা এবং উচ্চ মর্যাদা বিবেচনার জন্য। তবে সরকারের এই ব্যাখ্যার পরও রাজনৈতিক বিশ্লেষকেরা এর পেছনে অন্য গন্ধ পাচ্ছেন। বিএনপি তৃণমূল কর্মীরা যখন তারেক রহমানের দেশে না ফেরায় ক্ষুব্ধ, তখন প্রশ্ন উঠেছে, ইউনূস সরকার কি এই এসএসএফ এর রাজকীয় মর্যাদা দিয়ে সেই ক্ষোভ প্রশমিত করার চেষ্টা করছেন? অনেকটা এমন যে, ঠিক আছে, ছেলেকে ফেরাতে পারছেন না, কিন্তু মাকে তো ভিভিআইপি মর্যাদা দিলাম, এতেই খুশি থাকো। খালেদা জিয়া নিরাপত্তা নিয়ে সোমবার রাতে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই জল্পনা শুরু হয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রীকে কেন এই বিশেষ মর্যাদা দিচ্ছে ইউনূস সরকার। এই সিদ্ধান্তের পেছনে তাদের বিশেষ কৌশলটি বাকি। অন্তর্বর্তী সরকারকে অন্য কোনো বিষয়ে ভারসাম্য রক্ষা বা ব্যালেন্স করার পথে হাঁটতে এই দৃষ্টান্ত নিয়েছে। প্রশ্নটি বাড়তি মাত্রা পেয়েছে তারেক রহমান দেশে ফিরতে না পারে। লন্ডনের রাজনৈতিক আশ্রয়ে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের এই সংকটময় মুহূর্তেও এখনো পর্যন্ত দেশে ফেরেননি। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে নানা গুজব। সোমবার রাতে একটি পুরাতন ভিডিও শেয়ার করে ছড়ানো হয়, তারেক রহমান দেশের উদ্দেশ্যে রওনা দিতে হিথ্রো বিমানবন্দরে গিয়েছেন। মূল তোলপাড় শুরু হয় তারেক রহমানের একটি
পোস্টের পর শনিবার সকালে তারেক ফেসবুকে সেই পোস্টটি দেন। বিএনপির সেকেন্ড ইন কমান্ড তার পোস্টে লেখেন, দেশে ফেরা তার একক সিদ্ধান্তের উপর নির্ভরশীল নয়। এরপর থেকে প্রশ্ন ঘুরতে শুরু করেছে, কে বা কাদের আপত্তিতে বিএনপি নেতা লন্ডনের নির্বাসন জীবন কাটিয়ে ফিরতে পারছেন না। বিশেষ করে মা খালেদা যখন এমন গুরুতর অসুস্থ, তখন কারা তার স্বদেশ প্রত্যাবর্তনে আপত্তি তুলেছে, এই বিষয়টি নিয়ে জোর জল্পনা চলছে। বিএনপির তৃণমূলের নেতা কর্মীরা এই পরিস্থিতিতে বেশ ক্ষুব্ধ। তাছাড়া তারেক এবং দলের ঘোষণা অনুযায়ী নভেম্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফিরে আসার কথা ছিল, কিন্তু তিনি ফেরেননি। বিএনপির একাধিক সূত্র থেকে দাবি করা হচ্ছে, অন্তর্বর্তী সরকার তারেকের দেশে ফেরা নিয়ে আপত্তি নেই বলে ঘোষণা করলেও প্রতিবন্ধকতা তৈরি করেছে দেশের একটি পক্ষ। এদিকে খালেদা জিয়াকে ভিভিআইপি মর্যাদা দিয়ে তার জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করার পর প্রশ্ন উঠেছে, যেহেতু খালেদা জিয়া ভিভিআইপি, তার ছেলে তারেক রহমান দেশে ফিরলে তিনিও কি এসএসএফ এর বিশেষ সুবিধা পাবেন? নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা বিবিসি বাংলাকে বলেছেন, ভিভিআইপি পরিবারের সদস্য হিসেবে তারেক রহমান এমনিতেই সেই সুবিধা পাওয়ার কথা। বিএনপিও সরকারকে এই প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে। যদি তারেক ফেরেন কিংবা বিমানবন্দরের সিঁড়িতে এসএসএফ এর প্রোটোকল পান, তবে সেটি হবে আরেক রাজনৈতিক চমক। প্রশ্ন হলো, খালেদা জিয়া ভিভিআইপি হিসেবে এসএসএফ সুবিধা পেলে তার আওতায় তারেক রহমানও আসবেন কিনা, অর্থাৎ দেশে ফিরলে তিনিও এসএসএফ সুবিধা পাবেন কিনা। বিএনপির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর বিবিসি বাংলাকে বলেছেন, মিস্টার রহমান দেশে ফেরার পর তার নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে এসএসএফ সুবিধা দেওয়ার একটি প্রস্তাব সরকারকে দেওয়ার পরিকল্পনা তাদের আছে। এর অর্থ হলো, তারেক রহমান সর্বোচ্চ নিরাপত্তা পাবেন কিনা সেটির জন্য তার পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করতে হবে এবং সরকার সে আবেদন গ্রহণ করলেই তিনি পেতে পারেন। দর্শক, 2008 সালে কারাগার থেকে মুক্তি পেয়ে তারেক রহমান সপরিবারে যুক্তরাজ্যে যান এবং তারপর আর দেশে ফেরেননি। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বিএনপি নেতাদের পর্যায়ক্রমে দেয়া নানান আশাবাদ আর বিতর্কের মধ্যে সরকার বলছে, তারেক রহমান আসলে স্বাগতম, কোনো বাধা নেই। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সোমবার বলেছেন, তারেক রহমান যদি দেশে ফিরতে চান তাহলে তার ট্রাভেল পাস একদিনই দেওয়া সম্ভব। কারণ ট্রাভেল পাস হলো সেই ওয়ান টাইম পাস, যা পাসপোর্ট না থাকলে একবার দেশে ফেরার জন্য ইস্যু করা হয়। তবে মঙ্গলবার মানে 2রা ডিসেম্বর দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, তারেক রহমান এখনো ট্রাভেল পাস চায়নি। তাহলে বিষয়টা দাঁড়ালো কোথায়? সরকার বলছে দরজা খোলা, কিন্তু যিনি আসবেন তিনি দরজায় নক করছেন না। যদি সরকার ট্রাভেল পাস দিতে প্রস্তুত থাকে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যেখানে বলছেন বাংলাদেশে কারো কোনো নিরাপত্তার ঝুঁকি নেই, তাহলে তারেক রহমানের ফেরার পথে কাঁটা বিছিয়ে রেখেছে কারা? বিএনপি নেতারা বরাবরের মতোই বলে যাচ্ছেন, তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবশেষ জানিয়েছেন, খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন। যদি ম্যাডামকে বিদেশে নেওয়া হয় এবং যদি বিশেষজ্ঞ চিকিৎসকরা মনে করেন যে তিনি ট্রান্সফারেবল, তাহলে হয়তো তারেক সেই যাত্রাপথে অংশ নিতে পারেন। মির্জা ফখরুল আরো বলেছেন, পরিস্থিতি যদি অপরিবর্তিত থাকে, অর্থাৎ দেশের চিকিৎসা চলতে থাকে, তাহলে শিগগির তারেক রহমান দেশে ফিরবেন। দর্শক, এর অর্থ হলো, খালেদা জিয়া যদি চিকিৎসার জন্য বিদেশ যান তাহলে তারেক রহমান ফিরছেন না। দর্শক, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সরকার খালেদা জিয়াকে ভিভিআইপি মর্যাদা দিয়ে একদিকে যেমন বিএনপি কর্মীদের ক্ষোভ সামাল দিতে চাইছে, অন্যদিকে তারেক রহমানের নিরাপত্তার সর্বোচ্চ গ্যারান্টি না দিয়ে তাকে একরকম দূরে রাখছে। এটা যেন এক ধরনের রাজনৈতিক ব্যালেন্স করার কৌশল। যদি তারেক রহমান সত্যি একদিনের ট্রাভেল পাস নিয়ে ফিরে আসেন, তবে তিনি বিমানবন্দরে ভিভিআইপি সুবিধা পাবেন কিনা তা নিয়েও জল্পনা কল্পনা তুঙ্গে। এটা অনেকটা এমন, ছেলেকে ডাকার সাহস সরকারের নেই, আর ছেলের আসার ক্ষমতা এককভাবে তার হাতে নেই। সবাই এখন অপেক্ষায় কখনই অদৃশ্য নিয়ন্ত্রণকারী শক্তি তাদের স্পর্শকাতর বিষয়ে বিস্তারিত বর্ণনার অবকাশ দেবেন। এখন এই পর্যন্ত সবাই। বাংলাদেশে 5ই আগস্টের পর থেকে ইনুস নতুন নতুন নাটক মঞ্চস্থ করছে। আইএসএল প্রেসক্রিপশনে বাংলাদেশে নতুন নতুন নাটক মঞ্চস্থ করছে। বিভিন্ন ধরনের নাটক মঞ্চস্থ হচ্ছে এবং প্রত্যেকটা নাটকের স্ক্রিপ্ট এত দুর্বল যে এই দেশের জনগণের কাছে একদম পরিষ্কার যে এই নাটকগুলোর স্ক্রিপ্ট দুর্বল এবং এই নাটকগুলো সুন্দরভাবে রচিত হচ্ছে না।
তার এই ধারাবাহিকতা অনেকগুলো নাটকের মধ্যে একটা নাটক হচ্ছে যে বিডিআর বিদ্রোহের সময় যেসব সেনা কর্মকর্তারা 57 জন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন, এই বিডিআর বিদ্রোহের সময় যারা নিহত হচ্ছেন তাদের যে ঘটনা, বিডিআর বিদ্রোহের মামলা নিয়ে একটা নতুন নাটক মঞ্চস্থ করতেছেন যে এখানে কিভাবে এটিকে ব্যবহার করে আওয়ামী লীগকে দূরে সরিয়ে দেওয়া যায়, আওয়ামী লীগকে নিঃশেষ করে দেওয়া যায়, শেখ হাসিনাকে নিঃশেষ করে দেওয়া যায়, শেখ পরিবারকে নিঃশেষ করে দেওয়া যায়। এখন তার এই নতুন নাটক সে মঞ্চস্থ করার চেষ্টা করছে এবং অলরেডি নাটক শুরু করে দিয়েছে। সো নাটকের নায়ক, নায়িকা, ভিলেন সবই তো থাকে, তার মধ্যে কতগুলো ক্যারেক্টার নিয়ে আসছে। আসুন তাই ক্যারেক্টার গুলো নিয়ে একটু বিশ্লেষণ করে কথা বলি। যে নাটকে আমি যদি বলি যে জাহাঙ্গীর আলম, লেফটেন্যান্ট জেনারেল যে জাহাঙ্গীর সাহেব, উনি যে বর্তমানে স্বরাষ্ট্র উপদেষ্টা, তখন ওনার সম্পর্কে যদি বলি, আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিলেন তখন এই লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেবকে কিন্তু প্রদান করে তদন্ত কমিশনের একটি তদন্ত হয়েছিল। সো তখন তাহলে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর যেই তদন্ত কমিশনে যে প্রতিবেদন জমা দিয়েছিল যে এই বিডিআর বিদ্রোহের ঘটনাটা, বিডিআর এর মধ্যে যারা বঞ্চিত ছিল ক্ষোভের বহিঃপ্রকাশ থেকে, তারা এই ঘটনাটি ঘটিয়েছে, এই বিডিআর সদস্যরা এই ঘটনাটি ঘটিয়েছে, এই প্রতিবেদন জাহাঙ্গীর আলম দিয়েছে। তাহলে কি জাহাঙ্গীর আলম এই প্রতিবেদন যে দিয়েছে, এই প্রতিবেদনটাকে জাহাঙ্গীর আলম তাহলে মিথ্যা দিয়েছে? জনাব লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেব যে প্রতিবেদন দিয়েছে, এটি কি স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমানে, সে কি মিথ্যা প্রতিবেদন দিয়েছিল? যদি মিথ্যা প্রতিবেদন দিয়ে থাকে তাহলে প্রথম যদি কারো বিচার হওয়া উচিত তাহলে তো এই জাহাঙ্গীর সাহেবের বিচার হওয়া উচিত। তো এখন দেশবাসীর প্রশ্ন স্পষ্ট, দেশবাসী হয়তো বিষয়টা বুঝতে পারছেন যে আওয়ামী লীগ সরকার আমলে এই বিডিআর বিদ্রোহের ঘটনায় যে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে, প্রতিবেদনের প্রধান ছিলেন এই বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেব। তো তাহলে উনি কি তখন ওই প্রতিবেদন মিথ্যা প্রতিবেদন দিয়েছিলেন? আর যদি মিথ্যা প্রতিবেদন দিয়ে থাকে তাহলে তো সব এখন বর্তমানে সবার আগে যার বিচার হওয়া উচিত তাহলে জাহাঙ্গীর সাহেবের বিচার হওয়া উচিত। তো ইনুস কি যাই জাহাঙ্গীর